রেকর্ডিং এ মনে বেশি সাউন্ড ঢুকে যাবে কি ইয়াটা করে করতে পারবো না তার উপরে। আমরা 577 পৃষ্ঠায় গেছি তাই না? এখানে আমরা একটু ইয়াটা সূচিপত্রটা একটু দেখি এখানে আমাদের কাছে কি কি আছে, আমরা কি দিয়ে শুরু করবো। 582 পৃষ্ঠায় আসেন, সূচিপত্রতে আসেন। দেখেন এখানে আছে প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, তারপরে আছে কি পাইথনের মৌলিক ধারণা, তারপরে তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে আপনার মানে টপিক ভিত্তিক পড়াশোনা বা এগুলো আমরা আজকে পড়বো। তো এগুলো পড়ার আগে কিছু জিনিস একটু দেখতে হয়, যে আসলে বেসিক জিনিসগুলো একটু দেখতে হয়। যেমন 584 পৃষ্ঠা চলে যান, এখানে বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু কথাবার্তা বলছে। তো প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটা আসতে পারে সংজ্ঞা হিসেবে। আর ল্যাঙ্গুয়েজ কয় প্রকার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কয় প্রকার বলতো? এখানে 2 প্রকার আছে। কি কি আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে এটা কেন বলছে, কারণ হচ্ছে আমরা পড়তেছি কি নিয়ে, পাইথন নিয়ে, তাই তো? পাইথনটা কি লো লেভেল না হাই লেভেল এটা বোঝানোর জন্য। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কোনগুলা, যেগুলো আমরা কখনো শিখি না আর কি, এগুলো আগের যুগে চলে গেছে, এগুলো এখন মানুষ শিখে না। মানুষ সবসময়, আচ্ছা বলুন তো, মানুষ সবসময় দিন যত যায় মানুষ আসলে কি চায়? সবকিছু আরো কঠিন হইতে নাকি ইজি হইতে? মানুষের জন্য আসলে মানে যারা মানে ইনোভেটর বা উদ্ভাবনকারী আছে বা বড় বড় কোম্পানিজ আছে, তারা সবসময় কি করে, মানুষের যাতে সবকিছু অনেক ইজি হয় সেই জন্য তারা সবসময় কি করে যেতেছে, চেষ্টা করে যেতেছে, তাই না? এই জন্য হচ্ছে আমাদের জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। কারণ আগে প্রোগ্রামিং লেখা হয়তো কি দিয়ে, মেশিন ল্যাঙ্গুয়েজ আর কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা সরাসরি কম্পিউটার কি করতে পারে, বুঝতে পারে। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সরাসরি কম্পিউটার কি করতে পারে না। এটা কার জন্য সুবিধা বলেন তো? মানুষের জন্য, মানুষ সরাসরি বুঝতে পারে, ঠিক আছে? তো কম্পিউটার আমাদের দরকার হচ্ছে আমরাও বুঝতে জানা হয়, আবার কম্পিউটার যেন বুঝতে পারে। কারণ কম্পিউটার না বুঝলে এই ল্যাঙ্গুয়েজ লেখার কোনো মানে আছে? মানে নাই। তো এখন কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? আমরা ওই যে ধরেন বিদেশ থেকে কোনো লোক আসলে তার সাথে আমরা কিভাবে কথা বলি, মাঝখানে একজন থাকে যাকে আমরা কি বলি, দোভাষী বলি বা ইন্টারপ্রেটার বলি, তাই না? তো এই কম্পিউটারের জন্য এইভাবে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কি ইউজ করবো, হয় কম্পাইলার অথবা কি ইন্টারপ্রেটার বলেন। কম্পাইলার অথবা কি ব্যবহার করতে পারি? এই দুইটা জিনিসের পার্থক্য পরীক্ষার মধ্যে মাস্ট সবসময় আসে। কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য করো। তো দুইটার মধ্যে একটু বেসিক পার্থক্য আছে, আমি এটা পরে বলবো। আপাতত জাস্ট এই কি বলে আমরা মানে যাই বইয়ে যেভাবে আছে এভাবে যাইতে দেখি। যদি আসে মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আপনারা এত কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট বলবেন যে যে ভাষায়, যে প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি কি করতে পারে, বুঝতে পারে, বা যে কম্পিউটার, যে ভাষার নির্দেশনা কম্পিউটার সরাসরি কি করতে পারে, বুঝতে পারে, সেই ভাষাকে কি বলে, মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আবার দেখেন মেশিন ল্যাঙ্গুয়েজের একটা সংখ্যা হচ্ছে কি, আচ্ছা কম্পিউটার কি বুঝো বলেন তো? বাইনারি সংখ্যা 0 আর 1। কম্পিউটার 0 আর 1 ছাড়া কি করতে পারে না, কোনো কিছুই বুঝতে পারে না। তো যে ভাষায় সমস্যা সমাধানের জন্য 0 আর 1 নির্দেশ করা হয় বা 0 আর 1 ব্যবহার করে বা বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়, সেই ভাষাকে কি ভাষা বলে? মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। সুতরাং এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই। এবার আসেন, আপনাদের আসতে পারে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, কয়েকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দাও। যেমন কি বলেন তো, নিচে আছে এখানে কয়েকটা হাই লেভেল, যেমন কি জাভা, তারপর আমরা ব্যবহার করছি সি, সি প্লাস প্লাস। হ্যাঁ, তবে সি কে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে নেওয়া হয়েছে আর কি। আসলে এর মাঝখানে লো লেভেল আর হাই লেভেলের মাঝখানে একটা আছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আর কি। তো শুধু সি একাই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যার কারণে সি যেহেতু সি প্লাস প্লাসের সাথে মিল আছে, এই জন্য সি কে কি করা হয়েছে, পুরোপুরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দিয়ে দেওয়া হয়েছে। তো মাঝখানে আর আপনাদের জন্য মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা রাখা হয় না আর কি। তবে সি কে কিন্তু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা জানার দরকার নেই, জাস্ট এমনি শুনে রাখেন আর কি, যাতে কিছু জানা মাথায় থাকবে না। তবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো শিখলাম বলেন তো? বলেন সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এই তিনটা পরীক্ষার মধ্যে লিখলে হবে। পিএইচপি সমস্যা নাই লেখেন। হ্যাঁ, তো এই তিনটা যেগুলো আপনাদের পরিচিত। যেমন আমরা নেক্সট সেমিস্টারে কি করবো বলেন তো? কোন ল্যাঙ্গুয়েজ পড়বো? সি পড়বো। বলেন কি করবো? এখন আমরা কি করতেছি? পাইথন। তো এখন আপনাদের মনে আসতে পারে স্যার এই প্রথম সেমিস্টারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে সেকেন্ড সেমিস্টারে যায় কেন আবার মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা পড়ে? তো এটার কারণ হচ্ছে পাইথনটা খুব ইজি, ঠিক আছে? আমি আবারও বলছি না, পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যেও হাই লেভেল, মানে অনেক উপরে আছে, সি থেকেও উপরে, যার কারণে এটাই শেখাটা অনেক কি বলেন তো, ইজি। এটা সিনটেক্স গুলো ইজি, যার কারণে আপনাদেরকে এটা ফার্স্ট সেমিস্টারে দিয়েছে। কিন্তু ভার্সিটিতে যে কোনো কোর্স বলেন, সিএসসি যে কোনো ভার্সিটিতে, সারা বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে সিএসসি অথবা আইসিটির কোর্সে সর্বপ্রথম কি শেখানো হয় বলেন তো? সি শেখানো। সিটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনাদেরকে শুরুতেই পাইথন দিয়েছে। এটার কারণ হচ্ছে একটাই, পাইথনের সিনটেক্স গুলো কি ছোট, সহজ, ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সামনের দিকে যাই, কি হয় দেখি। আচ্ছা, এবার আসেন 586 পৃষ্ঠায় যান। আপনাদেরকে এতক্ষণ যা বলছে এগুলাই পৃষ্ঠায় আছে। দেখেন এখানে 1.3 কি লেখা আছে? অনুবাদক প্রোগ্রাম। আমি কেউ বলছি না যে কম্পিউটার আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সরাসরি বুঝতে পারে না, সে কি করতে? অনুবাদ করে নিতে। অনুবাদ করে নিতে হলে তার কাছে
দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কি বলুন তো কম্পাইলার, আর একটা কি ইন্টারপ্রেটার। তো এখানে যেহেতু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও কি করতে হয়, এই ট্রান্সলেট করতে জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য শুধু ট্রান্সলেটর ব্যবহার করা হয়। তো এটা আপনাদের জানার দরকার নেই, এটা পরীক্ষা আসবে না, এটা ভয় পাইতে পারেন, দরকার নয়। 587 পৃষ্ঠায় আসে, দেখেন এখানে একটা কম্পাইলারের চিত্র আছে কিনা, চলে যেতে পারে। আচ্ছা, তো এই দেখেন আপনারা চিত্রটা দিয়ে একটু তাকান, এখানে কি লিখছে দেখেন। আচ্ছা, এখানে কম্পাইলারে তো অনেকগুলো চিত্র আছে, বইয়েরটার সাথে কোনটা মিলে একটু দেখি অথবা আচ্ছা, আমরা বইয়েরটাই সহজ আছে, কিন্তু এখানে মানে কোনো একটা জায়গা পাই নাই। একটু ওই যে অফিস সহকারী নিয়ে তোমার একটু ডাক দেন, দিয়ে বলুন যে এখানে কিছু একটা দিক, একটা ব্যবস্থা, এগুলোকে আগে দেখে না, বৃষ্টি তো আজকে কয়েকদিন ধরে পড়তেছে। আচ্ছা, এখন আসেন বৈচিত্র্যটাকে একটু বুঝি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যারা ভিডিও রেকর্ড করছে তাদের জন্য মূলত খোলা হয়েছে, না হলে খোলা মতো যাই হোক, দেখি আমরা। আচ্ছা আসেন 527 পৃষ্ঠা 1.5 চিত্রটা একটু দেখি। এখানে ফার্স্ট স্টেপে কি বলছে দেখেন, ইনপুট। ইনপুটের মধ্যে কি থাকবে? সোর্স কোড। বলেন কি থাকবে? একটু দেখে নিলে কম্পিউটার গুলো শর্ট হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা হলে এটা অফ করে চলে আসতে হবে, কম্পিউটারটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা বইয়ের দিকে একটু তাকাই, যাদের কাছে বই আছে। দেখেন এখানে ফার্স্টে কি আছে? ইনপুট। ইনপুটের সময় আমরা কি দিব বলছিলাম? সোর্স কোড। আচ্ছা, সোর্স কোডটা কি? আমরা ইয়ে করবো, গতকালকে আমরা সরাসরি প্রোগ্রামিং লিখছিলাম, যারা ক্লাসে ছিলেন হয়তো তারা জানেন। তো আমরা আজকে সরাসরি প্রোগ্রাম লিখবো, কিন্তু লিখবো যে ওই যে প্রোগ্রামটা যেটা আমরা লিখি, ওই প্রোগ্রামটাকে কি বলা হয় বলেন তো? সোর্স কোড। বলেন এটা কি বলা হয়? সোর্স কোড। মানে সে আমার থেকে সোর্স নিয়েছে। এখন কম্পাইলার এটা কি করবে বলেন? ট্রান্সলেট করবে। কি করবে? অনুবাদ করবে। অনুবাদ করে সে কি করবে? উপরে দেখেন লেখা আছে লিস্ট অফ এরর্স। তাহলে সে প্রথমে কি বের করবে বলেন তো? আমরা সেটাকে বলতে পারি যে বাগ বের করবে। কি বের করবে? বাগ, বিইউজি, বাগ। ঠিক আছে, আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে বাগ। আচ্ছা, বাগ বলতে আবার পোকামাকড়কে বোঝায়, কিন্তু প্রোগ্রামিং ভাষায় বাগ বলতে কি বোঝায়? ভুল। বলেন বাগ বলতে কি বোঝায়? প্রোগ্রামিং এর ভুল। কারণ আপনার সিনট্যাক্স লিখছেন, আপনি একটু পরে লিখলে বুঝবেন যে কত পরিমাণ ঝামেলা মানে লাগে। একটা জাস্ট একটা কমা, একটা সেমিকোলন, তারপর একটা স্পেসের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ঝামেলা হয়। তো আমরা একটু পরে দেখবো যে কত সতর্কভাবে প্রোগ্রামিং করতে হয়। তো সতর্কতা সব জায়গায় অবলম্বন করা লাগে না, কিছু কিছু জায়গায় লাগে, এটা আমরা দেখাবো। তো এখন এই কম্পাইলার কি করে আমাকে বলেন? সে কি করে? এরর বের করে। বলেন কি বের করে? এরর। এরর মানে কি? ভুল। প্রোগ্রামিং এর মধ্যে কোথাও ভুল আছে কিনা সে বের করে। আর একটা কাজ করে, যদি ভুল না থাকে তাহলে সে কি করবে? অবজেক্ট কোড, বা যেটাকে আমরা বলি
মানে বাংলাতে বললে এগুলো কেমন জানি শোনায়, উৎস কোড থেকে বস্তু কোডে রূপান্তর করে, বলেন উৎস কোড থেকে। তো এটা শুনতে কেমন জানি দেখায়, কিন্তু বস্তু কোডটা বলতে কি বুঝো, অবজেক্ট কোড, যেটা হচ্ছে কম্পিউটার বুঝতে পারে, বলেন কি করতে পারে। এখন আসেন, এই যে অবজেক্ট কোডে রূপান্তর করছে, পরে দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে দেখাইছে সেকেন্ড স্টেপে। এই যে অবজেক্ট কোড হইলো, আসলে জিনিসটা কি আমি একটু জাস্ট একটু বোঝানোর জন্য একটা চিত্র দরকার এখানে। আমি জাস্ট এমনি একটু বলি, ধরেন আপনি একটা মেশিন বানাবেন, সহজে একটু উদাহরণ দিয়ে বলি, একটা মেশিন বানাবেন যেটা ধান থেকে চাল বানাতে পারে। এখন ওই মেশিনটা বানাতে গেলে আপনার ধরেন মোটর লাগবে, তারপরে আরো কিছু যন্ত্রাংশ লাগবে। ওই যে আরো কিছু যন্ত্রাংশগুলো আমরা সবগুলোর একসাথে কি বলতে পারি, ধরেন ইনপুট বলতে পারি, কি বলতে পারি। আচ্ছা, এবার আপনার কাছে একটা ডিজাইনের একটা মানে কাগজ আছে, যেটা দেখে দেখে আপনি পুরো ইয়েটাকে কি করবেন, ইনস্টল করবেন, বা একসাথে যন্ত্রগুলোর কি করবেন, জোড়া দিবেন। যন্ত্রাংশগুলো জোড়া দিলে কি হবে, পুরো একটা যন্ত্র হবে, তাই না। এখন আপনি যে যন্ত্রাংশগুলো জোড়া দিলেন, ধরেন যে এটা কার কাজ, কম্পাইলারের কাজ। এই কম্পাইলার কি করলো, অবজেক্ট কোডে রূপান্তর করলো। এই অবজেক্ট কোডটা আমরা কি ধরতে পারি, ধরেন পুরো যন্ত্রটা, ধরেন আমাদের যন্ত্রটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আপনি এটার মধ্যে কি দিবেন দেখি বলেন তো, ধান দিবেন, বলেন কি দিবেন এখন, কারণ আপনার তো এখন যন্ত্রটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। আপনি এটার মধ্যে এখন ধান দিবেন, আউটপুট হিসেবে কি পাবেন, চাল। তাহলে আমরা পরের লাইনে সেকেন্ড স্টেপে দেখি, এই যে অবজেক্ট কোডটা, এটাকে আমরা কিসের সাথে তুলনা করছিলাম, একটা মেশিনের সাথে, বলেন কিসের সাথে। এবার আসেন বাম দিকে কি লেখা আছে, ডাটা। এই ডাটাগুলো আমরা কি হিসেবে তুলনা করতে পারি, কার সাথে, ধানের সাথে। বলেন ডাটাকে আমরা কি হিসেবে তুলনা করতে পারি। এখন ধান আমরা অবজেক্ট কোডের মধ্যে দিলাম, আমরা আউটপুট হিসেবে কি পেলাম, চাল। তাহলে আমরা কি বুঝলাম, যে অবজেক্ট কোডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবসময় রেডি একটা কোড, যেটা কম্পিউটার বুঝতে পারে। বলেন এটা একটা কি কোড, রেডি কোড। এটার মধ্যে এখন আমরা শুধু ডাটা কি দিব, ইনপুট দিব, আর আমরা কি পাবো, আউটপুট পাবো। একটু করে আমরা বুঝবো, 1 মিনিটের মধ্যে আমরা বুঝবো যে কেমনে এটা কাজ করে, ঠিক আছে। একটু আমাদেরকে একটু সুযোগ দেন, কিভাবে কাজ করে দেখি। আরেকটা জিনিস আছে 588 পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় যান। এখানে কি লেখা আছে, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা। এটা দেখেন কত বড় বড় করে লেখা রাখছে। তো আমরা খুবই সহজভাবে শিখবো, এত বড় করে শিখবো না, ঠিক আছে। আপনাদেরকে আমি সহজ করে দেখাই দিব, এত বড় করে দরকার নেই। এটা সর্বোচ্চ আসলে কত নম্বরের জন্য হবে, 2 নম্বরের জন্য। তো সুতরাং আমাদের কোনো প্রয়োজন নাই এত বড় করে শিখার। আমরা এখান থেকে সর্বোচ্চ কয়টা পার্থক্য শিখবো বলেন তো, 3 থেকে 4। কারণ 2 নম্বরের জন্য 3টা দিলেই আনা, এতগুলো প্রয়োজন নাই, এটা জাস্ট জানার জন্য দিছে আর কি, ঠিক আছে। এবার আসেন পরের পৃষ্ঠে, ইন্টারপ্রেটারের একটা এই ব্লক ডায়াগ্রাম আছে। আমাদের সিনসিয়ারি স্টুডেন্ট চলে আসে। আচ্ছা, একটু পরে প্রোগ্রামিং করবো, হ্যাঁ, সামনে বসতে পারেন আর কি, কম্পিউটার নাই। আচ্ছা, আমি একটা পার্থক্য বলি যেটা আপনাদের মনে রাখতেই হবে। কম্পাইলার ইন্টারপ্রেটার, আপনারা বলবেন স্যার কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে তাহলে পার্থক্য কি, দোনোটাই তো ট্রান্সলেট করে, দোনোটাই তো অনুবাদ করে, তাহলে পার্থক্যটা কি। মানে বড় পার্থক্যটা হচ্ছে কম্পাইলার পুরাটা প্রোগ্রামকে একসাথে পুরাটাকে কি করে ফেলে, সে করে ফেলে। বা পুরাটা ধরুন আপনার একটা প্রোগ্রামের মধ্যে আপনি 19 লাইনের একটা ইয়ে লিখছেন, কোড লিখছেন, সে 19 লাইন একসাথে কি করে ফেলবে, চেক করে ফেলবে যে এটার মধ্যে কোনো ভুল আছে কি নাই। কিন্তু ইন্টারপ্রেটার কি করে জানেন, এক লাইন করে পড়ে, কয় লাইন করে পড়ে। তো এখন সে যদি কোনো লাইনে ভুল পায়, তাহলে সে এখানে থেমে আপনাকে বলবে যে আপনার এই লাইনে ভুল আছে। তার মানে কি সে কি পুরোটা প্রোগ্রাম কি করলো, করে নাই। তার মানে বাকি লাইনগুলোতে এখনো মানে আনচেক অবস্থায় রয়ে গেছে। তো সে কি করবে, যখন আপনি লাইনটা ঠিক করবেন, আবার যখন এটা চেক করতে দিবেন, সে কি করবে, যদি পরের লাইনে ভুল থাকে সে আবার ওইখানে কি হবে, আটকাবে। তাহলে সে এভাবে যদি আটকাতে থাকে, তাহলে আপনি কি বুঝলেন যে আপনার পুরো প্রোগ্রামটা সম্পূর্ণ করতে আপনার সময় কি বেশি লাগলো নাকি কম লাগলো। অবশ্যই কম্পাইলার দেবে। কম্পাইলার কি করবে, সব পুরোটা প্রোগ্রাম একসাথে পরে কোন কোন লাইনে ভুল আছে সে একবারে বলে দিবে। লাইন 4, লাইন 6, লাইন 7। আমরা একটু করে প্রোগ্রামিং করলে বুঝবো যে কিভাবে লাইন, প্রতিটি লাইনে লাইনে কোথায় ভুল আছে সেটাও বলে দেয়। এখানে একটা সেমিকোলন এক্সপেক্টেড, আমরা আশা করছি এখানে একটা সেমিকোলন হবে, কিন্তু আপনি দেন নাই। এই যে এইভাবে করে কম্পাইলার কি করে, পুরোটা প্রোগ্রামকে একসাথে কি করে ফেলে, চেক করে ফেলে, বা কি বলে এটাকে ট্রান্সলেট করে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে বলেন, এক লাইন করা করে, ঠিক আছে। এই যে এখানে উদাহরণটা আছে, আপনারা যখন কম্পাইলার ইন্টারপ্রেটার পার্থক্য আসবে, চাইলে 2টা চিত্র দিয়ে দিতে পারেন, মনে থাকলে আর কি, না থাকলে দেওয়ার দরকার নাই। চিত্র দিলে একদম পুরোপুরি নাম্বারটা দিয়ে দেবে আপনাদেরকে, একটু কাটবে না, কারণ চিত্রের উপরে বেশি নাম্বার কি করে নির্ভর করে। চিত্র দিলে স্যাররা বুঝে যে আপনার ধারণাটা কি একদম ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা সবাই 589 পৃষ্ঠায় একটু দেখি 1.4 নতুন একটা টপিক কি লেখা আছে এখানে, অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, এখন আপনাদের প্রিভিয়াস যে কোর্সটা ওটার নাম কি, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। তাহলে আবার এখানে কেন অ্যালগরিদম, এই দুইটা কোর্সের মধ্যে একটা কি আছে, মানে ভালো মতো একটা মিল আছে, যে কোর্সগুলোর মধ্যে অ্যালগরিদম আর ফ্লোচার্ট নিয়ে কেন কাজ আছে, এটা আমরা একটু পরে দেখবো। এখন আগে আমরা জানি যে অ্যালগরিদমটা আসলে কি। আমরা একটা ক্লাসে বলছিলাম অ্যালগরিদম কি, মনে আছে? কোনো সমস্যার সমাধানকে যখন আমরা ধাপে ধাপে সাজাই, তখন এই ধাপ, মানে এই ধাপগুলোকে বা এই রাফটাকে কি বলবো আমরা, অ্যালগরিদম।
অ্যালগরিদম মানে কি আবার একটু বলি, যে কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সমাধান, এই সমস্যা সমাধানের প্রক্রিয়াকে কি বলে? অ্যালগরিদম বলে। অর্থাৎ অ্যালগরিদমটা হচ্ছে এমন যে আপনি একটা কাজ করবেন, ধরেন আপনি এখান থেকে একটা জায়গায় যাবেন, ওই এখান থেকে যে যাবেন ওইখানে এই যাওয়া পর্যন্ত আপনি কিভাবে যাবেন ওই ধাপগুলো আপনি খাতায় লিখছেন, ওই লেখাগুলোকে একসাথে কি বলে বলেন তো? অ্যালগরিদম বলে। আচ্ছা, এরপরে লেখা আছে কি ফ্লো চার্ট। ওই যে অ্যালগরিদমটা লিখছেন আপনি ধাপগুলোর চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? ফ্লো চার্ট, আর কিছুই না। এবার আসেন 1.5, এখানে কি কি ফ্লো চার্ট আছে আমরা একটু দেখি, সবাই একটু বইয়ের দিকে একটু তাকালে দেখবো। কিছু ফ্লো চার্টের চিহ্নগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় লাগবে সরাসরি, ঠিক আছে? আবার অনলাইনে এখন অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে যেগুলোতে সরাসরি ফ্লো চার্ট বানানো যায়। একদম আপনার সাথে বলে দিবেন যে একটা এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটি অ্যালগরিদম ফ্লো চার্ট নির্ণয় করো, এই যে ফ্লো চার্ট মেকার এআই, সে ডাইরেক্ট আপনাকে ফ্লো চার্ট বানিয়ে দিয়ে দিবে। মানে দুনিয়াটা কত সহজ হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে খাতার মধ্যে তার এআই থাকে না, যে তাকে একটু বলবেন সে একটু করে দিবে, তাই না? খাতার মধ্যে কি করতে হয়, নিজে লিখতে হয়, তাই না? এটাই সমস্যা আছে। খাতার মধ্যে এআই থাকতো তাহলে খুব ভালোই হতো, খাতাকে বলতাম যে এটা লিখে দাও, সে লিখে দিত। বাইরের দেশে এখনো প্রোগ্রামিং এভাবে খাতায় লিখে মানে পড়ানো হয় না। এখন সবকিছু কি জাস্ট প্র্যাকটিক্যাল, সরাসরি প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিস করো, প্রোগ্রামার হও। কিন্তু এখানে আমাদের বাংলাদেশে এখনো, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশ, আমাদেরকে এখনো হাতে কলমে কি করানো হয়, প্রোগ্রামিং শেখানো। কিন্তু হাতে কলমে প্রোগ্রামিং শেখার কোনো মানে বেস্ট ওয়ে না, ঠিক আছে? এটা কোনো ওয়েই না। প্রোগ্রামিং মূলত কিসের বিষয় বলুন তো? প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? দেখেন কত রকমের ফ্লো চার্ট আছে। আমরা আজকে কয়েকটা ফ্লো চার্ট যেগুলো পরীক্ষা আসে এটা আমরা একটু শিখবো, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু ফ্লো চার্ট, যে একটা ওয়েবসাইট আছে, এটা মানে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য খুবই জরুরি। বা এই ওয়েবসাইটের মধ্যে যত সবগুলো টিউটোরিয়াল মোটামুটি আছে, যেমন ডাটা এক্সট্রাকশন অ্যালগরিদম, ডিএসএ টিউটোরিয়াল বলেন, তারপর আপনার সফটওয়্যার ডিজাইন, সবগুলো এখানে আছে মোটামুটি। এখান থেকে অনেকে পড়াশোনা করে, এখানে টিউটোরিয়াল কোনগুলো আছে দেখা যাচ্ছে। এই যে দেখেন আমাদের পাইথনের টিউটোরিয়াল আছে, জাভা, মেশিন লার্নিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সবগুলো আছে এখানে। আমাদের এতগুলো প্রয়োজন হয়, যেগুলো যখন লাগবে করবো। আচ্ছা, তাহলে ফ্লো চার্ট কি বলুন তো? কোনো সমস্যা সমাধান করতে যদি আমরা চিত্রের মাধ্যমে সেটাকে কি করি, উপস্থাপন করি, তখন এই সমস্যা সমাধানের চিত্র উপস্থাপনাকে কি বলে? ফ্লো চার্ট বলে। ফ্লো চার্ট শুধুমাত্র একটা চিত্র না, কয়েকটা চিত্র সমন্বয় একটা সমস্যার সমাধান, পুরো সমস্যার সমাধানটাকে কি বলা যায়? এই যে দেখেন শুরুতেই বলছে টার্মিনাল বা টার্মিনেটর। তো আমাদের এখানে আমরা বইয়ের সাথে মিলিয়ে করবো। বইয়ে দেখেন এখানে কি লেখা আছে? আরম্ভ বা সমাপ্তি চিত্র, তাই না? তাহলে এই চিত্রটা দিয়ে আরম্ভ করা হয় আবার শেষও করা হয়। বলেন, আরম্ভ করা হয় আবার এখানে তারা বলতে পারতো যে স্টার্ট অথবা এন্ড, তো তারা বলছে টার্মিনাল অথবা টার্মিনেটর। তো টার্মিনালটা আমরা তাহলে কি বুঝলাম? যেটা দিয়ে শুরু, টার্মিনেটর দিয়ে কি শেষ। নিচে লিখছে দা ওভাল সিম্বল, ওভাল মানে কি ডিম্বাকৃতি টাইপ, তাই না? ওভাল সিম্বল ইন্ডিকেটস স্টার্ট, স্টপ, হাল্ট মানে হচ্ছে কোনো জায়গায় থামা, স্টার্ট মানে হচ্ছে কি শুরু, স্টপ মানে কি বলেন থামা। তো এই চিত্রটা এই চিহ্নটাতে শুধু এটাই বোঝানো হবে, এটা মাথায় রাখবেন শুধু একটু, যে এটা দিয়ে শুরু এবং শেষ মাথার মধ্যে সেট করে ফেলেন। যে ডিমের মতো চিত্রটা দিয়ে কি করবো আমরা? শুরু এবং শেষ, একটু মাথায় একটা সহজ হবে আমাদের জন্য। এরপর 2 নম্বরে কি লিখছে? ইনপুট অথবা আউটপুট। দেখেন বইয়ের সাথে এটা পুরোপুরি মিলছে, ইনপুট অথবা আউটপুট, তাই না? এখন আমরা একটু চিত্রটা দেখি কেমন মিলছে কিনা দেখেন তো। কিসের মতো? সামান্তরিকের মতো। বলেন কিসের মতো? তাহলে আমরা কি বুঝলাম? যখন আমরা কোনো ইনপুট নিব অথবা আউটপুট পাবো, বলেন ইনপুট নিব অথবা আউটপুট, ইনপুট হচ্ছে আমরা নেই, আউটপুট হচ্ছে আমরা পাই। এই দুইটা যখন হবে তখন আমাদের চিহ্নটা কেমন হবে? সামান্তরিকের মতো। এটা মাথায় রাখুন। আমরা একটা কি বলে যে কোনো একটা পুরোপুরি একটা ফ্লো চার্ট আঁকলে তখন বুঝতে পারবো যে সবগুলো সমন্বয় করলে কেমন দেখে। এরপরে নিচের দিকে যাই, অ্যাকশন অথবা প্রসেস, এটার জন্য আয়তক্ষেত্র। তাহলে আমরা বইয়ের সাথে মিলাই করে লেখা আছে প্রসেস বা প্রক্রিয়াকরণ চিহ্ন। এখন আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে আসলে কোনটা কোথায় ব্যবহার করবো, একটু পরে একটা চিত্রে গেলে বুঝবো। আপাতত জাস্ট আপনি মাথায় রাখেন যে প্রসেস এর বাংলা কি? প্রক্রিয়াকরণ। অর্থাৎ প্রসেসিং এর জন্য আমরা কি ব্যবহার করবো বলেন তো? রেক্ট্যাঙ্গুলার শেপ অথবা আয়তক্ষেত্র। এবার আসেন ডিসিশন, এটা ইম্পর্টেন্ট একটা চিহ্ন। ডিসিশনের জন্য আমরা রম্বস ব্যবহার করব। তখন রম্বসটা হবে একটু মানে সাইজটা একটু মানে উল্টা হবে। আমরা রম্বস নরমালি কেমন আঁকি? ওই যে সামান্তরিকটা যেমন ছিল এভাবে না, কিন্তু এই রম্বসটা একটু কেমন দেখছেন?
জাস্ট একটু উল্টো এভাবে যেন এদিক থেকে একটা হাত বের হয়, এদিক দিয়ে একটা মানে আরেকটা হাত বের হয়। বলবেন স্যার হাত কেন বের হবে? তাহলে এদিক দিয়ে জিনিসটা আসবে যে এখানে কি বলছে, এটা দিয়ে কি করতে বলছে, ডিসিশন নিতে বলছে। এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি টমসম দিয়ে যাবো, আমি টমসম দিয়ে যাবো কি যাবো না। এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে যদি হ্যাঁ হয়, অথবা আপনি ডান দিকে হ্যাঁটা রাখলেন তাহলে সুন্দর লাগে। আমরা সবসময় ডান দিকে পজিটিভ কিছু রাখি। এখান দিয়ে যেটা বের হবে এটা হবে কি হ্যাঁ। যদি আপনি যান তাহলে আপনাকে ধরেন সিএনজিতে উঠতে হবে, আর যদি না হয় তাহলে আপনি এখানে বসে থাকেন। ঠিক আছে? তো এইগুলো দিয়ে কি বের হয়, হ্যাঁ অথবা না, অর্থাৎ ডিসিশন। সিদ্ধান্ত তো সবসময় কয়টা দিক থাকে বলুন? দুইটা দিক থাকে, তাই না? অথবা বেশি দিকে থাকতে পারে। তো আমরা এখানে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সবসময় দুইটা দিক বিবেচনা করবো, হ্যাঁ অথবা না। সবসময় ফ্লো চার্টের মধ্যে কয়টা জিনিস থাকবে বলতো? হ্যাঁ অথবা না। এখানে কম্পিউটার কোনো এমন না যেটা মানুষ এসে আমি বলবো যে তোমার কাছে 3টে অপশন রাখো, 4টে অপশন রাখো, আমি এটা করবো না, এটা করবো, মানে এটা সম্ভব না। ফ্লো চার্টের মধ্যে সবসময় বা প্রোগ্রামিং মধ্যে সবসময় আমাদের কয়টা ডিসিশনের মধ্যে কয়টা অ্যান্সার থাকবে? দুইটা, হ্যাঁ অথবা। পরের পৃষ্ঠায় যান, পরের পৃষ্ঠায় যায় দেখছেন এটা সিদ্ধান্ত কোনো চিহ্ন আছে এখানে। তাহলে আমরা 4টা চিহ্ন শিখলাম। এই 4টা চিহ্ন বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখানে যতগুলো আছে এগুলো একটু ধরেন, এগুলোর মধ্যে সংযোগ চিহ্নটা শিখবো, আর বাকিগুলো ধরেন আমাদের অপ্রয়োজনীয়, এত বেশি প্রয়োজন হয় না। এই যে এটা এখানে সরাসরি এখানে যতগুলো ইম্পর্টেন্ট এগুলো আগে দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। কিন্তু এখানে এটা পরে দিয়েছে, নির্দেশনার পরে দিয়েছে, তাই না? এটাকে কি বলে? সংযোগ চিহ্ন বা কানেক্টর বলে। এগুলো কি বলে? কানেক্টর। তার মানে হচ্ছে আমরা 2 থেকে 3টা রেজাল্ট একসাথে করলে বা কানেক্ট করলে এটা দিয়ে আমরা কি করব? রেজাল্টটা বের করব। আমরা এখন একটা দেখি, কি বলে, একটা প্রচার দেখি সরাসরি সরজমিনে দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন 591 পৃষ্ঠা 1.6 এখানে কতগুলো প্রচার্ট আছে যেগুলো থেকে একটা বা দুইটা পরীক্ষায় কি আসে। ঠিক আছে? 6 নম্বরের জন্য আসবে হচ্ছে এভাবে যে সমস্যা নাম্বার 2 দেখেন কি লেখা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করা। তাহলে এটা কত নম্বরের জন্য আসতে পারে? ধরেন যদি অ্যালগরিদম ফ্লোচার্ট দুইটাই আসে তাহলে 6 নাম্বার। আর যদি বলে যে শুধু অ্যালগরিদম নির্ণয় করা অথবা শুধু ফ্লোচার্ট, তাহলে কত নাম্বার বুঝবেন? 2 নম্বরের জন্য আসবে সংক্ষিপ্ত। ঠিক আছে? আমরা এগুলো করবো না, আমরা যাই পরের পৃষ্ঠায়। সমস্যা 4 এটা ইম্পর্টেন্ট, এটা দাগে রাখতে পারেন, এটা পরীক্ষা আসে। সমস্যা 4, সমস্যা 6, সমস্যা 8। এই 3টা আপাতত করবো, পরীক্ষার আগে প্রয়োজন আর একটা করবো, কিন্তু এখানে আরো কয়েকটা আছে ইম্পর্টেন্ট, এতগুলো আপনার মাথায় রাখতে একটু কষ্ট হবে। তবে যে কোনো অ্যালগরিদমের ধাপ 1 আর ধাপ লাস্টের ধাপটা ধাপ 5 অথবা 6 দেখেন, এগুলোর মধ্যে এগুলো মুখস্থ হওয়ার কিছু নেই। ধাপে কি হয়? প্রোগ্রাম শুরু হয়, ধাপ 5 কি হয়? প্রোগ্রাম শেষ হয়। এগুলো মুখস্থ হওয়ার কিছু আছে? এই মাঝখানে শুধু যে ফর্মুলাটা বা সূত্রটা আমাদেরকে শুধু কি করতে হবে? ওই সূত্রটাই মুখস্থ করতে, আর কিচ্ছু না। ঠিক আছে? আর বাকি জিনিসটা নিজে বানাই লিখতে পারবেন। অ্যালগরিদম কখনো মুখস্থ করেন না, অবশ্যই মুখস্থ করবেন না, করে নিজের মাথাটা কি করবেন না, জ্যাম করার দরকার নেই। বলেন অ্যালগরিদম কি করা যায়? নিজে বুঝে ধাপ নিজে বানাবেন। শুধু আপনার কাছে কি লাগবে এখানে বলেন? ফর্মুলাটা। ধরেন আপনাকে বললো যে বৃত্তের ক্ষেত্রে অন্যান্য সূত্র। এখন যদি আপনি বৃত্তের ক্ষেত্রে অন্যান্য সূত্রটা না জানেন, আপনি অ্যালগরিদম সাজাতে পারবেন না। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে অন্যান্য করার জন্য আমাকে বলুন তো কি কি জিনিস লাগতেছে? আগে সূত্রটা বলেন। সূত্রটা পাই আর স্কয়ার। আচ্ছা, এই যে এখন পাই আর স্কয়ার বললেন, পাই এর মানটা কি? কনস্ট্যান্ট। বলেন ধ্রুবক। এটা ইউজার থেকে নেওয়ার কিছু নাই। বলেন এটা কি হবে না? চেঞ্জ হবে না। তার মানে এটা ইউজার থেকে বারবার নেওয়ার কিছু আছে? এটা কম্পিউটারের মধ্যে কি আছে? ধ্রুবক আছে, মানে এটার মান সবসময় কি থাকবে? সেম, আনচেঞ্জেবল। এরপরে আসেন পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে কি আপনি আর দুইটা মান নেবেন ইউজার থেকে নাকি একটা নিলে হবে? অবশ্যই একটা নিলে হবে। এটাকে আপনি শুধু স্কয়ার না করে দিবেন বা আর কে দুইবার গুণ করে দিবেন, তাহলে তার স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনার কাছে বলেন তারপর ইউজার থেকে আপনি কয়টা মান নেওয়া লাগতেছে? একটা মান, জাস্ট আর এর মানটা। পাই এর মান তো নির্দিষ্টই, এটা তো নেওয়ার কিছু নাই। আপনি জাস্ট প্রোগ্রামের মধ্যে পাই লিখে দিবেন অথবা লিখে দিবেন 3 শুধু একটা আর মান। তার মানে কি বুঝলেন? যে ইনপুট হিসেবে আমরা কি নিব? বলেন আমার সাথে বলেন, ইনপুট হিসেবে কি নিব? আর এর মান। তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো? পাই এর স্কয়ারের রেজাল্ট পাবো। তাহলে মাঝখানে আপনাকে কি দিতে হবে? বলেন ফর্মুলাটা দিতে হবে। কি দিতে হবে? ফর্মুলা মানে কি বলেন তো? সূত্র। এবার আসেন আমরা এটা করব এখন। সমস্যা 4 সবাই একটু দেখেন। এটা পারলে এখন আমরা করার সাথে সাথে একটু হাতে কলমে লিখে ফেলবো খাতার মধ্যে, যদি খাতার সামনে থাকে। তাহলে পরীক্ষার আগে আর এগুলো রিভিশন জাস্ট দিয়ে গেলে হবে। বাসায় তো আপনারা লিখবেন, এটা 100% শিওর, বা বাসায় পড়ার সুযোগও নেই। ঠিক আছে? সবাই এখানে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এটা স্বাভাবিক। আসি আমরা একটু বৃত্তের ক্ষেত্রটা করি। বৃত্ত ইংরেজি কি বলেন তো?
ক্ষেত্রফল ইংরেজি কি বলুন তো? এরিয়া। গুড, এরিয়া। আচ্ছা, খুবই ইজি। আমরা দেখি একটা যে কোনো এখান থেকে যে কোনো একটা প্রচার দেখতে পারি। এখন আমরা বইটার সাথে মিলিয়ে পড়বো যে আসলে এখানে কোনো পার্থক্য আছে কিনা। বেশি ছোট চলে আসছে, এই আসছে কিনা। এই যে চিত্র, সেটা কিছু বড় করতে পারলে সুবিধা হতো। আচ্ছা, যাই হোক, দেখা যায় তো না? জি। ওকে, আমরা বইয়ের সাথে একটু মিলিয়ে পড়ি ফ্লোচার্টটা। হ্যাঁ, দেখেন ফ্লোচার্টের শুরুতেই যেটা দেয়া আছে, মনে আছে এটা দিয়ে আমরা কি বুঝি? শুরু এবং শেষ। এখানে বিগিন লেখা, আমরা বলেও কি করবো না বিগিন, আমরা কি লিখবো? স্টার্ট। সবসময় একটা মনে রাখবো, স্টার্ট লিখবো। এরপরে দেখেন, এরপর আয়তক্ষেত্র দিছে, কিন্তু আমাদের বইয়ে তো আয়তক্ষেত্র না, বই আছে কি সামান্তরিক, তাই না? এখন তাহলে আমরা কি করব? আচ্ছা, তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যে আসলে এই চিহ্নটার কাজ কি ছিল, এই চিহ্নটার কাজ কি ছিল। আয়তক্ষেত্রের কাজ কি ছিল মনে আছে কি? দেখেন তো, প্রসেসিং না? প্রসেসিং ছিল। এখন এখানে তারা কি বলছে, এখানে কি লিখছে দেখা যায়? সেট। সেট মানে হচ্ছে ধরে নিই বা সেট করে দিই, মানে এই জিনিসটা কি ধরি না, মানে ধরি বলতে কি এটা তো কি নির্দিষ্ট। এরা কি করছে, পাই এর মানটা ধরে নিছে কিসের মধ্যে? আয়তক্ষেত্রের মধ্যে। তো আমরা একটু বইয়ের মতো করেই করি, এত ঝামেলা করার প্রয়োজন নাই। তবে একটু খেয়াল করেন, বই কিন্তু পরের লাইনে কিন্তু ঠিক আবার আয়তক্ষেত্র দিয়ে লিখে দিচ্ছে, তাই না? কনস্ট্যান্ট পাই ইকুয়াল টু 3.1416। তো আপনি এটা চাইলে আগেও সেট করে দিতে পারবেন, পরেও কি করতে পারবেন। এবার আপনারা বইটা শিখলে আমার কাছে মনে হয় বেশি বেটার, কারণ হচ্ছে কি বইটা আপনার পরীক্ষার আগে দিয়ে কি করতে পারবেন, রিভিশন দিতে পারবেন। এটা যদি লেখেন ওই একই কথা, এটা আসলে ভয়ের কিছু নাই যে আসলে কি করবো। তাহলে আমরা কি বলছিলাম, ইউজার থেকে আমরা কি নিব? একটা ইনপুট নিব, সেটা কি? আর। দেখেন তো এখানে লেখা আছে না, রিড রেডিয়াস আর। রিড মানে কোনো কিছু কি করো, রিড মানে পড়ো। আসলে এখানে রিড বলতে এখানে পড়ো বোঝায় না, রিড বলতে বোঝায় ইনপুট নাও। ঠিক আছে, পড়ো, এই পড়া দিয়ে কি বোঝায় বলেন? ইনপুট নাও। হ্যাঁ, বইয়ের মধ্যে আমরা কি লেখা আছে? ইনপুট আর, শেষ। তো আমরা এই ছোটটাই লিখবো, এত কাহিনীর দরকার নাই। আর আর দিয়ে যে রেডিয়াস বোঝায়, এটা কি পৃথিবী সবাই জানে। ঠিক আছে, পরের লাইনে লিখছে এরিয়া সমান পাই ইন্টু আর ইন্টু আর। ঠিক আছে না? আর নিচে আবার কি জানি লিখছে, সার্কেল সমান 2 পাই আর স্কয়ার। সার্কেল এরিয়া। সার্কেল এরিয়া। আচ্ছা, আমাদের এই নিচের লাইনের প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা বইয়ের মতো শুধু এটাই শিখবো যে সার্কেল এরিয়া লেখার দরকার নেই, শুধু এরিয়াই লেখা। ঠিক আছে, আবার কারো মাথায় যদি আসে বৃত্তের ক্ষেত্র বলে একটু সুন্দর করে লিখবো, লেখেন সার্কেল এরিয়া, নো প্রবলেম। তবে সূত্র ভুল করা যাবে না। সূত্র কি লিখতে হবে? পাই ইন্টু আর ইন্টু আর। এটা দিয়ে কি বোঝা? পাই আর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, কিভাবে ফ্লোচার্ট থেকে দেখে দেখে প্রোগ্রাম লিখতে হয় আমরা এটাও করবো একটু পরে। আর স্কয়ার না, আর স্কয়ার দিয়ে আর ইয়াতে কোনো সিস্টেম না। কম্পিউটার কি করে? যোগ বিয়োগ গুণ ভাগের করে কাজ করে। স্কয়ার এভাবে প্রোগ্রামিং এ সরাসরি স্কয়ার কি করা যায় না। যেমন আপনি যদি ওয়ার্ড ডকুমেন্ট অথবা এই এক্সেল বা কোনো কিছুর মধ্যে লেখেন, ওইখানে আপনি স্কয়ার ইউজ করতে পারবেন, সিম্বলটা। এখানে স্কয়ার এভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, আপনি স্কয়ার। আচ্ছা, আরেকটা আছে, তো বলতেন স্যার যদি স্কয়ার না থাকে, যদি এরকম থাকতো আর টু দি পাওয়ার 10, তাই না? তাহলে কি আমরা আর কে 10 বার গুণ করতাম এভাবে? এটা কি কোনো ইফেক্টিভ ওয়ে হইলো? মানে এটা কি কোনো সুন্দর একটা ওয়ে হইলো যে আর কে 10 বার গুণ করবে? সময় নষ্ট না এগুলা। তাইলে সেখানে কি করবে, একটা পাওয়ারের চিহ্ন আছে এরকম টুপির মতো। ঠিক আছে, আর লিখে টুপি লিখে এখানে 10 লিখে দিব, তো বুঝা যায় আর টু দি পাওয়ার কত 10। তো আমাদের এখানে এত বড় পাওয়ার যেহেতু নেই, জন্য আর ইনটু আর লিখে দিলাম। কথা কি ক্লিয়ার হয়েছে এখন সবাই? ওকে, এবার আসেন, এই যে এখানে ইনপুট নিলাম, এটার জন্য কি ব্যবহার করছিলাম? সামান্তরিক, তাই তো? মনে রাখবেন, ইনপুট এবং আউটপুট দুইটার জন্যই তো সামান্তরিক ব্যবহার করার কথা। এখানে লেখা আছে না? আপনারা দেখেন একটু, 599 পৃষ্ঠা লেখা আছে না যে ইনপুট আউটপুট দুইটার জন্য কি একই চিহ্ন না? তাহলে আবার দেখেন এখানে লেখছে প্রিন্ট এরিয়া এন্ড সার্কেল, অর্থাৎ আমরা ক্ষেত্রফল এখন কি মানে পেয়ে গেছি, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? আউটপুট বলেন। এটা কি বলবো? মনে রাখবেন, আউটপুটকে আমরা সবসময় কি করি? প্রিন্ট করি। বলেন, আউটপুটকে আমরা কি করি? মানে আমরা বলবো স্যার প্রিন্ট মানে কি? প্রিন্টার দিয়ে প্রিন্ট করা? না, ওইটা না। প্রিন্ট মানে হচ্ছে প্রদর্শন করা। বলেন, প্রিন্ট মানে কি করা? ডিসপ্লেতে রেজাল্ট বা আউটপুটটা কি করা? প্রদর্শন করা। একদম খুব ইজি ওয়েতে বললাম, আশা করি সবাই বুঝছেন। এরপরে না বললাম আমাকে একটু প্রশ্ন, না বুঝলে প্রশ্ন করো। এই যে সার্কেল ইকুয়াল টু 2 ইনটু পাই ইনটু আর, এটা কি পরিধি না? পরিধি সূত্র 2 পাই আর। 2 পাই আর তো মানে পরিসীমা, তাই না? তো এখানে আসলে এখানে কি পরিধি, পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। এখানে এরা কি উদ্দেশ্যে সার্কেল সমান 2 পাই আর লিখে রাখছে? প্রশ্ন এটা আছে। দাঁড়াও তো,
shall write this algorithm in pseudocode. From that one can do the flowchart. Print input the diameter of circle. Pi d square by 4 area. Print circumference area মানে কি? পরিসীমা। বলেন circumference area মানে কি? এটা হচ্ছে একটা সিনোনিম। তো পেরিমিটারও তো পরিসীমা, সার্কামফারেন্স তো পরিসীমা। প্রশ্ন আপনারা এইটার দিকে তাকে মানে মাথা গরম করার দরকার নেই। জাস্ট এখানে চিত্রটা ঠিক এভাবে সমস্যা সাইডের মধ্যে যেমনি লেখা আছে অথবা দিয়ে যেটা লেখা আছে এভাবে আসতে পারে যে বৃত্তের ক্ষেত্র নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁকো বা লেখো, ঠিক আছে? তো অ্যালগরিদম ও ফ্লোচার্ট দুটো একই জিনিস। তো আপনারা যেগুলো চিত্রের মধ্যে করছেন এগুলো সবগুলো ধাপের মধ্যে কি করে দেবেন, কনভার্ট করে দিবেন শেষ। যেটা স্টার্ট এটা হচ্ছে ধাপ 1, যেটা ইনপুট এটা হচ্ছে কি ধাপ 2, এভাবে লিখে দিবেন শেষ। একদম ইজি কথা। এবার আসেন আমরা অ্যালগরিদমটা একটু পড়ি। হ্যাঁ, অ্যালগরিদম কিভাবে লিখছে সবাই একটু বইয়ের দিকে তাকান। ধাপ 1 কি লিখছে? প্রোগ্রাম শুরু। ধাপ 2 কি লিখছে? চিত্রের সাথে মিলিয়ে বলেন কিন্তু আমরা ধাপ 2 এর মধ্যে আমরা কি লিখতে পারি? ইনপুট হিসেবে আমরা আর কে গ্রহণ করি। এটা লিখলেও তো কোনো সমস্যা নাই, তাই না? এবার আসেন নিজের মতো বানাই লিখতে হবে। ধাপ 3 এখন আমরা এত কিছু না লিখে আমরা লিখতে পারি যে পাই এর মান আমরা এত নির্ধারণ করি শেষ। ধাপ 4 ক্ষেত্রফল নির্ণয় করি সূত্রের দ্বারা, অর্থাৎ সূত্রটি হলো এটা শেষ। ধাপ 5 ফলাফল প্রদর্শন করি শেষ। ধাপ 6 প্রোগ্রাম শেষ। ইজি না একদম? চিত্রের সাথে মিলছে না? শেষের আগে প্রিন্ট সবসময় রেজাল্ট প্রিন্ট করার পরে কি হবে? প্রোগ্রাম এন্ড হবে। এটা একদম খুব ইজি কথাবার্তা। এই যে দেখেন এই স্টেপগুলো কিন্তু খুব ইজি ভাবে আপনারা মনে রাখতে দিয়েছেন। তবে সমস্যা 6 এর যে এখানে দেখুন প্রচুর পরিমাণে ডিসিশনের চিত্র আছে, দেখছেন? খেয়াল করছেন যে সমস্যা 6 চিত্রটা দিকে তাকান, এখানে অনেক ডিসিশন আছে না? ইয়াটা আছে, রম্বসটা আছে, যেটাতে আমরা কি করি? ডিসিশন গ্রহণ করি। কিন্তু এই ডিসিশন কিন্তু উপরে ছিল না। যেখানে ডিসিশন আছে এখানে চিত্রগুলো হালকা একটু জটিল। এটা আমরা এখন বুঝবো। সবাই একটু মাত্রা ঠান্ডা করেন, 1 মিনিট সময় দিলাম। এর মধ্যে আমি চিত্রটা একটু অনলাইনে বের করি। সবাই পালে চিত্র দিয়ে তাকায় থাকে, না নাহলে সামনে দিয়ে তাকায় থেকে একটু মাত্রা ঠান্ডা করুন। এখানে বলছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করো। তো আপনাদের পরীক্ষায় কিন্তু বৃহত্তম না এসে কি আসতে পারে? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো 3টি সংখ্যার মধ্যে। তখন আপনার অ্যালগরিদম চেঞ্জ আসবে। অ্যালগরিদম ধাপ 3 আর ধাপ 4 এর মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। তো কেমনে আসবে? দুইটাই দেখাই দেবেন, নো টেনশন। আগে আমরা বড়টাই দেখি। এটা মোটামুটি বইয়ের সাথে ভালোই মিলছে। মিলছে, ঠিক আছে মিলছে। এটা একটু ছোট করতে হবে। আচ্ছা, কিন্তু বড় চিত্রটা কি বোঝা যায় নাকি? একটু বড় করে ফেলবো। বড় করলে এগুলো একটু কম বোঝা যায়। 100% করে দিচ্ছি। সমস্যা হচ্ছে 100% করলে পুরো চিত্রটা একসাথে আসে না। যাই হোক, যতটুকু আসে ততটুকু বুঝতে যাই। শুরু করবো নাকি টাইম দেবো 10 সেকেন্ড? দেখেন আমাদেরকে কি বলছে, এটা কিন্তু বেশি আসে পরীক্ষার মধ্যে, কারণ এটা একটু দেখতে একটু মানে একটু হালকা জটিল দেখা যায়। তো এটা আসে অথবা আসে কি বলছিলাম 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কি করো? নির্ণয় করা ফ্লোচার্ট আঁকো অথবা কি অ্যালগরিদম লিখো, ঠিক আছে? ফ্লোচার্টটাই বেশি আসে এই ক্ষেত্রে। আর অ্যালগরিদম ফ্লোচার্ট আসলে আপনাদের কোনো অসুবিধা না। আমি বলছিলাম যে ফ্লোচার্ট থেকে কীভাবে অ্যালগরিদম শিখে যায়, দুইটা মিলিয়ে শিখবেন। না মিলিয়ে শিখলে পরে কি হয়, মানে দুইটা আলাদা করে মুখস্থ করাটা কি ঝামেলা। মিলিয়ে শিখলে একদম ইজি। ওকে, তো আমরা শুরু করি। তো আমাদের তো শুরুতে আমরা কি করবো? স্টার্ট করবো। এটা নিয়ে তো কথার কিছু না। এখন আমরা দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমরা একটু মনে মনে চিন্তা করি, আমরা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করবো। তার মানে আমাদের ইনপুট হিসেবে কয়টা সংখ্যা নিতে হবে? খুব ইজি কথাবার্তা। তো এখানে এরা কি নিছে? নাম্বার 1 বা নাম 1, নাম 2, নাম 3। তো এরা একটা নাম দিছে আর কি। নাম্বার 1 কে নাম দিছে কি নাম 1। সবাইকে আমার কথা বুঝতেছেন? বুঝেন না? বুঝলে কিন্তু বললেন, শুধু যে বক শুনে কিন্তু লাভ নাই, আপনাদের লস। আসেন আবার আমি কি বলছিলাম, নাম্বার 1 কে নাম 1 লিখছে। এখন আপনারা বলতে স্যার নাম্বার 1 কি নাম 1 লেখা যাবে? অবশ্যই লেখা। আপনি চাইলে এগুলোর কি বলে ভেরিয়েবল বলে, আমরা একটু পরে প্রোগ্রামিং করবো 4-5 মিনিট কি বলে বিরতি দিয়ে, তখন বুঝবেন প্রোগ্রামিং এর মধ্যে
আমরা যে কোন নাম দিয়ে মানে কি করতে পারি, এটাকে আমরা ভেরিয়েবল বলবো। কি বলবো? এই যে নাম 1, এটা আমরা সাইডে কি বলতে পারি যে স্যার নাম, এটা পুরোটাকে এ লিখবো, এ সংখ্যা দিয়ে আবার নাম ডিক্লেয়ার করার জন্য শুধু সংখ্যা দিয়ে, বুঝছেন? আমরা লিখতে পারি n1, কি লিখতে পারি? শুধু 1 2 3 এটা লিখলে প্রোগ্রাম চালু হবে না। এটা কেন হবে না আমরা একটু পরে নিজে হাতে কলম করে দেখবো যে কেন হচ্ছে না, ঠিক আছে? এটা একটু পরে আসবো, এটা ইম্পর্টেন্ট আবার ওই টপিকটা। আগে আমরা এটা বুঝি যে এই নাম 1 কে আমরা কি লিখতে পারি? সেল n1। আমরা চাইলে পুরোটাকে আমরা শুধু এ লিখতে পারি, এটাকে বি লিখতে পারি, এটা কি লিখতে পারি, ইচ্ছা আপনার ইচ্ছা একদম যে কোন ইংরেজি লেটার দিয়ে কি করতে পারি, লিখতে পারি। ওকে, এটা আলোচনা করলাম। এখন তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের কয়টা সংখ্যা ইনপুট নিতে হবে? এবার আমরা একটু এটার সাথে সাথে বইও একটু তাকাও। বইয়ের মধ্যে কয়টা নিছে? নিচে যে ওগুলোর নাম দিয়েছে কি? এবিসি। ওকে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা ঢুকে যাচ্ছি, সবাই খুব খেয়াল করেন। এখন আমরা ডিসিশন পার্টে চলে আসছি, আমরা একটা ডিসিশন নিব। কারণ এখানে একটু কম বোঝা যাইতেছে, তবে বোঝা যাইতেছে ইফ নাম 1 ইজ গ্রেটার দ্যান নাম 2। এটা যদি আপনারা এখান থেকে না বোঝেন, আমি আবার বোর্ডে গিয়ে বুঝাবো, আগে এখান থেকে দেখে বোঝার চেষ্টা করি। এবার আমরা একটু বইয়ের দিকে তাকাই। বই কি লেখা আছে? a is greater than b, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই তো? আচ্ছা, তো এখন আমরা প্রশ্নবোধক চিহ্ন না লিখে এই কম্পিউটারের মধ্যে লিখতে পারেন যে ইফ সিদ্ধান্ত মানে কি, যদি এটা হয় তাহলে হ্যাঁ হবে, আর যদি না হয় তাহলে না হবে, তো তাহলে আমরা এটা বইয়ের মতো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে না লিখে আমরা লিখতে পারি যে ইফ a is greater than b, a b থেকে বড় কিনা। আচ্ছা বলেন তো আমাকে, a যদি b থেকে বড় হয় তাহলে আমরা কি বুঝলাম যে আপাতত a b থেকে বড়, তাই তো? যদি এটা হ্যাঁ হয় তাহলে আমরা আবার ধরেন চেক করব a c থেকে বড় কিনা। আমি আবার বলতেছি, আমি প্রথমে চেক করব a b থেকে। আচ্ছা ধরেন এটা হ্যাঁ হইলো, আপনার এই কথাটা কি হইলো, এটা সত্যি হইলো, তখন আমরা আবার কি চেক করতে হবে? a c থেকে বড় কিনা। ধরেন এটাও হ্যাঁ হইলো, তাহলে আপনি কি বুঝলেন কে সবচেয়ে বড়? a সবচেয়ে বড়। আবার বলতেছি, আমার মনে হয় যে সামনে অনেকে বুঝে নাই, আবার বলতেছি, আমরা প্রথমে চেক করব a b থেকে বড় কিনা। বোর্ডে লিখে দেখি বুঝেন কিনা। সামনে মার্কার আছে কালকে সামনে মার্কার দেখবেন। দেখা তো যায় না সবার জন্য, তাই না? আমরা প্রথমে চেক করব a b থেকে কি বড়। তো ধরেন এটা দুইটা দিক, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে কি না। খুব খেয়াল করেন, ধরেন এটা হ্যাঁ হইলো, হ্যাঁ হওয়া মানে কি কে বড় হইলো? আপনার কাছে কয়টা আছে সংখ্যা? 3টা, a b c। এখন যদি a বড় হয় b থেকে, তাহলে আপনি আবার কি চেক করবেন? a c থেকে বড় কিনা। ধরেন a b থেকে বড় হইলো, আবার c থেকে বড় হইলো, তাহলে আমরা কি বলতে পারি? a বড়। আমরা কি বলবো যে প্রিন্ট a অথবা প্রিন্ট a is greater than all, বা a is greater than among, বা a সবার থেকে কি বড়, এটা বলে দিতে পারি। আচ্ছা এবার আসেন না এর দিকে যাই। ধরেন a b থেকে বড় না, আচ্ছা a b থেকে বড় না তার মানে কি b বড়? a b থেকে বড় না তার মানে কে বড়? b বড়। এখন আমরা যেহেতু পাইলাম যে b a থেকে বড় না, আমরা আবার কি চেক করব? b c থেকে বড় কিনা। যদি c থেকে বড় হয় তাহলে আমরা কি লিখব? প্রিন্ট b, এই তো। আচ্ছা ধরেন এবার এটাও হইলো না, ধরেন এবার এখান থেকে একটা বের করলেন যে কি এটা হচ্ছে হ্যাঁ, ধরেন a c থেকে বড় হ্যাঁ, আর নাটা তাহলে কি হবে? ধরেন a c থেকে বড় না, তাহলে কে বড়? c বড়। c বড়, তাহলে আমাদের আবার চেক করতে হবে না c b থেকে বড় কিনা। c কে সবচেয়ে বড় বানাতে হলে c কে কয়জনের সাথে চেক করতে হবে? কার সাথে বলা আছে? b আর b এর সাথে না। এখানে a c এর সাথে যখন তুলনা করছে, যদি এটা হ্যাঁ হইতো তাহলে তো a বড় বললামই, তাই না? আর যদি না হতো তাহলে কে বড় হইতো? এবার আসেন c কে আবার কার সাথে চেক করতে হবে? এখানে তো আমরা b এর সাথে c কে চেক করলাম, তাই না? যদি এটা হ্যাঁ হয় তাহলে না b বড়, আর যদি না হয় তাহলে কে বড়? তাহলে c কে আমরা দুইবার বড় দেখাবো নাকি না? আমরা কি করব? যে একটা চিহ্ন আছে মনে আছে না, কানেক্টর, বৃত্তের মতো, আমরা ওইটাকে এর সাথে এইভাবে কানেক্ট করে দিব, ঠিক আছে? এখন আমরা একটু চিত্রটা দেখি, আপাতত এই অ্যালগরিদমটা বুঝছেন কিনা আপনারা, যে আসলে কিভাবে তুলনা করব কে বড় কে ছোট। চিত্রটা দেখলে বুঝবেন। চাইলে বা আমি যেভাবে বলছি বইয়ের সাথে আমরা একটু তুলনা করে দেখতে পারি।
এই দেখেন আবার বইয়ের যে প্রথম যে ইয়াটা আছে, প্রথম বা এটা আছে কি বলে এটাকে, রম্বসটা আছে, এটা দিকে একটু তাকান। এখন আমাদের বইয়ের রম্বসটা একটু দেখতে সুন্দর, এটা একটু দেখতে বেশি কি মানে চ্যাপ্টার হয়ে গেছে, তাই না? আপনার আঁকার সময় নো প্রবলেম, এটা কিন্তু এখন আঁকবেন, এটা ইম্পর্টেন্ট যেহেতু এই চিত্রটা, এটা এখন আমি বোঝানোর পর সবাই খাতার মধ্যে আঁকবেন। আচ্ছা, প্রথম আমরা কি চেক করলাম বলেন তো, এ বি থেকে বড় কিনা। ওকে, কারণ আমরা একটু এদিকে যাই। আপনারা চাইলে, আমি প্রথম বলছিলাম যে ইয়েসটা এদিকে দিতে পারেন, নোটা কি বাম দিকে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছে সম্পূর্ণ। তো আমরা গেলাম প্রথমে ইয়েস এর দিকে একটু যাই। আচ্ছা, এ বি থেকে বড়, এটা সত্য হইলো। এখন আমরা কি চেক করবো মনে আছে কি, এ সি থেকে বড় কিনা। তাহলে এ সি থেকে বড়, এটাও সত্য হইলো। তাহলে আমরা কাকে প্রিন্ট করবো বলেন তো? এই দেখেন, এই যে নাম ওয়ান বা এ কে প্রিন্ট করলাম কিনা। গুড। এবার আমরা এই সাইড পুরোটা শেষ, এখন আমরা একটু এটা এসে নাটা চেক করি। আচ্ছা আচ্ছা, না এটা না পরে আগে আমরা এই সাইডটা একটু চেক করি যে এ বি থেকে বড় না, তার মানে কে বড়? এ বি থেকে বড় না, তাহলে কে বড়? এ যেহেতু বি থেকে বড় না, তাহলে বি বড়। আমরা এখানে দিলাম যে এ বি থেকে বড় কি না, বলছি না, তার মানে কে বড়? বি বড়। এবার আমরা কি চেক করব, বি সি থেকে বড় কিনা। যদি হ্যাঁ হয় তাহলে আমরা কাকে প্রিন্ট করব? এই যে দেখেন নাম টু মানে কি বি, তাই তো? আর যদি না হয়, আবার এটা এদিকে আসলো, আবার এটার নাটাও এদিকে আসলো। এটা কার সাথে চেক করছিলাম মনে আছে কি, এ সি থেকে বড় কিনা। তো এ যেহেতু সি থেকে বড় না, তার মানে কে বড়? সি বড়। আবার এখান থেকে বি যেহেতু সি থেকে বড় না, তাহলে সি বড়। তো দুইটা না মিলে একটা কি হয়ে গেল, সি সি ইনপুট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা তিনটাকেই একসাথে এই যে কানেক্টর দিয়ে কি করব, এখানে কানেক্টর দিয়ে জোড়া লাগায় না, সরাসরি এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, নিয়ম হচ্ছে কানেক্টর দিয়ে জোড়া লাগে, ওই কানেক্টরটাকে লাস্টে দিয়ে এই যে এন্ড করে দেওয়া। যাই হোক, এরা যেহেতু লাস্টে এইভাবে এন্ড করছে, এই দেখেন বইয়ের মধ্যে দেখেন কানেক্ট করছে, তাই না? বই খেয়াল করুন, বই আগে কি করছে, তারপরে কি করছে, এন্ড করছে। এবার আমরা বইয়েরটা সবাই খাতার মধ্যে একটু, যারা বুঝছি তারা না দেখে লিখতে পারবো, আর যারা বুঝি নাই তারা একবার দেখে লিখবো। আর আবার যদি না দেখে লিখতে পারে, তাহলে আপনার জন্য এটা সফলতা যে আমরা ক্লাসের মধ্যে এটা শিখে গেলাম। এটা না শিখে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের আজকের দিনে ব্যর্থতা, এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আসছেন। সো আমার মনে হয় শিখে যাওয়া বেটার। সবাই শুরু করেন, খাতা আছে না সবার সামনে? আমরা আজকে আর বেশি কঠিন কিছু শিখবো না, আমরা সামনে ক্লাসে আবার অ্যালগরিদম শিখবো। এখন একটু প্রোগ্রামিং এ যাবো, আজকে সবাই ডাকে লেখা শুরু করবো। সমস্যা থাকলে একটু শেয়ার করুন সবাই।
রাত্রে আচ্ছা আচ্ছা সমস্যা নেই আজকে কথা হবে হ্যাঁ কি অবস্থা লিখছেন